শুরু করছি মডেল কোশ্চেন সেট 1 ফিজিক্সের ভিএসএকিউ এবং এসএকিউ এর 1 এর কোশ্চেনগুলো, অর্থাৎ 1 মার্ক এবং 2 মার্কের কোশ্চেন। এখানে সব প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে কি 1 মার্কের কোশ্চেন। চৌম্বক ক্ষেত্র বি এর সঙ্গে সমান্তরালে একটি আহিত কণা গতিশীল করা হলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে। অর্থাৎ যদি আমরা দেখি একটা চৌম্বক ক্ষেত্র এই এখানে আমাদের বিস্তৃত আছে, যে চৌম্বক ক্ষেত্রের মান কত বি, তাহলে এইখানে যদি আমরা এই একই অভিমুখে সমান্তরাল হয় মানে ওই একই অভিমুখে আমি একটা আধানকে গতিশীল করছি ভি, তাহলে বি এবং ভি দুটোই কি হচ্ছে একই অভিমুখে। আমাদেরকে বলেছে ক্রিয়াশীল বল কত হবে। আমরা যদি দেখি তাহলে ক্রিয়াশীল বল নির্ণয়ের ফর্মুলা কি, আমরা জানি এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। অর্থাৎ ভি ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস ভেক্টর যদি করি তাহলে আমরা কি পাবো, তার সঙ্গে কিউকে গুণ করলে আমরা ফোর্স পেয়ে যাব, কি চুম্বক বল। তাহলে এই যে এখানে চৌম্বক বল আমরা নির্ণয় করছি সেখানে কিন্তু ভি ক্রস বি এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কি পাবো, কিউ ভি বি সাইন থিটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ভি আর বি এর মাঝখানে অ্যাঙ্গেল কত, 0, তাহলে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে না 0 হবে। তাহলে সাইন থিটা এই টোটালটা যদি 0 হয় তাহলে 0-র সঙ্গে যা কিছু গুণ করি না কেন সেটা কত হবে 0। তার মানে এখানে আমাদের অ্যান্সার হবে কত, ক্রিয়াশীল বলের মান হবে 0। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো আমরা এটা সলিউশন পেপারে আমরা করে দিয়েছি। সলিউশন পেপারের দিকে যদি আমরা যাই তাহলে আমরা সেখানে দেখতে পাবো এই যে আমরা জানি কিউ ভিবি এফ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা, তাহলে এখানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি কারণ এটা সমান্তরালে গতিশীল আছে। তাহলে কি হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে 0, আর সেই 0-র ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে 0-র সঙ্গে যা কিছু গুণ করি না কেন সেটা 0, অর্থাৎ আধানটির উপরে কোনো বল ক্রিয়া করবে না, কোনো চৌম্বক বল ক্রিয়া করবে না। এটা গেল ফার্স্ট কোশ্চেন। আমরা যদি নেক্সট কোশ্চেনের দিকে তাকাই তাহলে নেক্সট কোশ্চেন আমাদের এখানে যেটা আছে সেটা কি বলছে, আধানিক তলমাত্রিক ঘনত্বের একক কি। তাহলে আধানিক তলমাত্রিক ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সিগমা। তাহলে সিগমা ইকুয়ালস টু আমরা বলতে পারি কিউ বাই এ, যেখানে কিউ হচ্ছে কি আধান আর ভি এ হচ্ছে কি ক্ষেত্রফল। তাহলে আধানের এসআই একক হয় কি কুলম্ব আর ক্ষেত্রফলের এসআই একক হয় মিটার স্কোয়ার। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে এখানে আমাদের আধানের ঘনত্বের একক হবে কুলম্ব পার মিটার স্কোয়ার। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব কি কুলম্ব পার মিটার স্কোয়ার, সেটাকে আমরা সলিউশন পেপারে এখানে দিয়ে রেখেছি। এখানে আমাদের আছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু মোট আধান বাই তলের ক্ষেত্রফল। যেখানে আমরা আধানের একক জানি কি কুলম্ব আর তলের ক্ষেত্রফলের একক জানি আমরা মিটার স্কোয়ার, তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার। নেক্সট কোশ্চেনে আমরা যদি আসি তাহলে 3 নম্বর কোশ্চেন যেটা আমাদের বলেছে ওই যে সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলি প্রকৃতি কিরূপ হবে। আমরা জানি কি সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়। সুষম তড়িৎ ক্ষেত্রে কোথায় দেখতে পাবো, যদি একটা প্লাস ধনাত্মক আধানে আহিত কোনো প্লেট হয় আর একটা ঋণাত্মক আধানে আহিত কোনো প্লেট হয়, তাহলে এদের মাঝখানে কিন্তু আমাদের কি হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হবে। এখানে কি হচ্ছে একদিক থেকে আরেক দিকে অর্থাৎ ধনাত্মকের থেকে ঋণাত্মকের দিকে কিন্তু সমান্তরালভাবে বলরেখাগুলো গতিশীল হবে বা প্রবাহমান হবে। কিন্তু ঘটনা কি হয়, এদের যে প্রান্ত ভাগ থাকে সেই প্রান্ত ভাগে কিন্তু সমান্তরাল না হয়ে সামান্য এরকম একটা অ্যাঙ্গেল করে অর্থাৎ বক্র রেখা আমরা দেখতে পাবো। তো সেটাকে আমরা এখানে লিখেছি যে এখানে কি হবে, তড়িৎ বলরেখাগুলো সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে সমান্তরাল হবে কিন্তু প্রান্ত ভাগে সামান্য বাঁকা হয়। এই যে আমরা এখানে ডায়াগ্রামও একটা ড্র করে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি গৌণ রামধনুতে আলোর পূর্ণ প্রতিফলন কতবার হয়। আমরা জানি রামধনু প্রধানত দু রকমের হয়, এক হচ্ছে মুখ্য আর একটা হচ্ছে গৌণ। যদি আমরা দেখি গৌণ রামধনু গঠনের ক্ষেত্রে সেখানে কিন্তু গৌণ রামধনু গঠনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দুবার পূর্ণ প্রতিফলন ঘটে। কেন, সেক্ষেত্রে কি হয়, আলোক রশ্মি এই আসলো এসে এই যে জলকণা সেই জলকণার উপরে আপতিত হলো, সেখানে কি হচ্ছে এক মাধ্যম থেকে আরেক মাধ্যম, বায়ু থেকে জল মাধ্যমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে সেখানে প্রতিসরণ ঘটলো, এখানে আপতিত হলো। এরপর সেখান থেকে পূর্ণ প্রতিফলনের দ্বারা কি হচ্ছে আরেকবার কি হবে, ওই জলকণার মধ্যেই আরেক জায়গাতে প্রতিফলন ঘটাবে, তারপরে পূর্ণ প্রতিফলনের দ্বারা সেটা কিন্তু বাইরে প্রতিসৃত হয়ে বেরিয়ে চলে আসবে। এবার এটাই কি হচ্ছে ডিসপ্লিট হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা লাল একটা বেগুনি গঠন করবে। কিন্তু যদি আমরা মুখ্য রামধনুর ক্ষেত্রে দেখি তাহলে সেখানে কিন্তু কিরকম ঘটনা হয়, এই আমার আলোক রশ্মি আসলো এখানে গেল ভিতরে এই তলে আপতিত হওয়ার পর সেখানে একবার পূর্ণ প্রতিফলন ঘটলো, তারপর আবার কিন্তু সে বাইরে বেরিয়ে আসে। অর্থাৎ কি হচ্ছে মুখ্য রামধনুর ক্ষেত্রে
মুখ্য রামধনুর ক্ষেত্রে কিন্তু একবারই পূর্ণ প্রতিফলন ঘটে, আর গৌণ রামধনুতে দুবার পূর্ণ প্রতিফলন ঘটতে দেখা যায়। তাহলে এখানে আমাদের কোশ্চেনের অ্যান্সার কি হবে, না দুবার পূর্ণ প্রতিফলন ঘটবে। পরের কোশ্চেনের দিকে যদি আমরা দেখি তাহলে বলছে একটি লেন্সের 1/v ওয়ান বাই ভি ভার্সেস 1/u লেখচিত্রের প্রকৃতি কিরূপ হবে। আমরা যদি দেখি লেন্সের ক্ষেত্রে ফর্মুলা কি হয়, 1/v - 1/u = 1/f, এটাকে বলা হয় লেন্সের ফর্মুলা, তাই না? তাহলে এখানে আমরা জানি কি, যে কোনো একটা সমীকরণ গঠন করতে গেলে তার লেখচিত্রের প্রকৃতি জানার জন্য নিয়ম কি আছে, না যে দুটোর মধ্যখানে বের করতে বলেছে তাদেরকে আমরা দুই দিকে রাখবো সমান চিহ্নে। তাহলে কি আছে, 1/v আর 1/u এর মধ্যে বার করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখছি 1/v = 1/f প্লাস 1/u। তাহলে দুটোকে দুই দিকে দিয়েছি, একটা 1/v এদিকে আছে, একটা 1/u এদিকে আছে। তাহলে আমরা এখন ইকুয়েশন যদি লিখি তাহলে y = c + mx ইকুয়েশনের মতো লাগছে। কেন, y অ্যাক্সিস বরাবর আমরা কাকে রাখছি, 1/v কে রাখছি, আর x অ্যাক্সিস বরাবর কাকে রাখছি, আমরা 1/u কে রাখছি। তার মানে m হচ্ছে নতির মান কত আসছে, 1। তাহলে m = যদি 1 হয়, আমরা জানি থিটার মান কত হবে, 45 ডিগ্রি, কারণ tan থিটা মানে কি, নতি। তাহলে থিটা যদি 45 হয় তবে ট্যান থিটা কি হবে, 1 হবে, আর নতি 1 হবে। আর এই যে সি, এটাকে আমরা বলি ছেদিতাংশ, ছেদিতাংশের মান কত হবে, 1/f। তাহলে আমরা যদি ইকুয়েশনের দিকে তাকাই তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি y = c + mx, অর্থাৎ সরল রেখার সমীকরণ। তার মানে লেখচিত্রটা কিরূপ হবে, সরল রৈখিক হবে। তাহলে এখানে লিখেছি যে ধনাত্মক নতি এবং ছেদিতাংশ বিশিষ্ট সরল রেখা। এখানে আমরা গ্রাফটাকে এঁকে দিয়েছি, যেখানে এই যে ছেদিতাংশ এটা হচ্ছে 1/f, এই যে অ্যাঙ্গেলটা এখানে কি হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, যেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মানে কি tan থিটা = 1, অর্থাৎ হচ্ছে নতি 1। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল। 4 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা দেখি তাহলে 4 নম্বর কোশ্চেন যেটা এখানে বলেছে যে বিশুদ্ধ সিলিকন অর্ধপরিবাহীর বেলায় পরিবাহী পটি এবং যোজ্যতা পটির মধ্যে শক্তি স্তরের পার্থক্য, এটাকে আমরা জানি ফরবিডেন এনার্জি গ্যাপ বা নিষিদ্ধ শক্তি স্তর বা শক্তি অংশ বলে। আমরা জানি সিলিকনের ক্ষেত্রে এর ভ্যালুটা কত হয়ে থাকে, না 1.1 ইলেকট্রন ভোল্ট হয়ে থাকে। তো এখানে আমরা অ্যান্সার লিখে দিয়েছি যে বিশুদ্ধ সিলিকন অর্ধপরিবাহীর ক্ষেত্রে পরিবাহী পটি এবং যোজ্যতা পটির মধ্যে শক্তি স্তরের পার্থক্য হয় 1.1 ইলেকট্রন ভোল্ট। আর জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হবে, 0.76। এটাও মনে রাখবে রেফারেন্সে, জার্মেনিয়ামের ক্ষেত্রে কত হবে, 0.76। ওকে, তাহলে এই গেল আমাদের ভিএসএকিউ সমস্ত কোশ্চেনগুলো। এবার আমরা এসএকিউ 1 এর ক্ষেত্রে দেখি। এখানে এসএকিউ 1 এর ক্ষেত্রে প্রথম কোশ্চেন যেটা বলেছি, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো। অনুপ্রবাহ বেগ কাকে বলবো সে বিষয়ে আমরা প্রথমে একটু জানি। তাহলে অনুপ্রবাহ বেগের আরেক নাম হচ্ছে বিচলন বেগ। তাহলে এই বিচলন বেগের ডেফিনেশন যদি দেখি তাহলে এই কোনো একটা পরিবাহী আছে, যেই পরিবাহীর মধ্যে কি আছে, আমার অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রন কিন্তু র্যান্ডমলি মুভ করছে, তার মানে কি এদের কোনো নির্দিষ্ট অভিমুখে গতি না থাকায় সমস্ত মুক্ত ইলেকট্রনগুলোর ইনিশিয়াল যে ভেলোসিটি সেটাকে আমরা কি ধরি, 0। এখন আমি কি করলাম, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম বা একটা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করলাম, যেখানে এই সাইডটা প্লাস এই সাইডটা মাইনাস। তাহলে এই যে হায়ার থেকে লোয়ার পোটেনশিয়াল অ্যাপ্লাই করার কারণে কি হচ্ছে, ইলেকট্রনগুলো কিন্তু এখন হায়ার পোটেনশিয়ালের দিকে মুভ করতে শুরু করে দিয়েছে। তাহলে এই যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট অভিমুখে গতিশীল হচ্ছে, এর জন্য যে গড় বেগ, সমস্ত ইলেকট্রনগুলোর যে গড় বেগ থাকবে সেটাকে আমরা কি বলবো, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ বলবো। তাহলে সেই বিচলন বেগকে আমরা কিন্তু ড্রিফট ভেলোসিটি বলি বা ভিডি দিয়ে প্রকাশ করি। এখন এই ভিডি এর মান আমরা কি করে বার করব, আমরা জানি কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, একটা সমীকরণ আমরা মেকানিক্সে পড়ে এসেছি ক্লাস 11-এ। তাহলে ইউ প্লাস এটি, ইউ তো 0, তাহলে এটি অ্যাক্সেলারেশন ইনটু টাইম। আচ্ছা, অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন মানে আমরা জানি ফোর্স বাই মাস। তাহলে আমরা যদি এখানে লিখি সেটাকে ফোর্স বাই মাস, আর টাইমটাকে আমরা কি লিখছি, টাউ লিখছি। টাউটা কি জিনিস সেটা আমরা পরে এক্সপ্লেন করব। ওকে, আচ্ছা এখানে কি পেলাম আমরা, ফোর্স, তাই তো। ফোর্স এখানে কি হচ্ছে, না এখানে যেহেতু ইলেকট্রন মুভ করছে তাহলে কি হচ্ছে, আমরা লিখতে পারি ই ইন্টু ই, কারণ আমরা জানি কি ফোর্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন কিউ ইন্টু ই। তাহলে কিউটা কি, চার্জ, এখানে ইলেকট্রনের চার্জ কত, ই, তাহলে ই বাই ই, ই ইন্টু ই বাই এম ইন্টু টাউ। এটা আমরা পেলাম কি, ভিডি। এটা আমরা কি পেয়েছি, ভিডি। এবার আমরা যদি দেখি এই যে এল দৈর্ঘ্যের পরিবাহী, এই যে পরিবাহীটার টোটালটার দৈর্ঘ্য কত, এল, আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, এ। আমরা ধরছি যে কোনো একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে বা টি সময়ে, যে কোনো সময় বলতে পারি আমরা, একক সময়ে কতগুলো ইলেকট্রন যাচ্ছে, না এন সংখ্যক ইলেকট্রন যাচ্ছে, বা আমরা বলতে পারি এখানে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব কত, এন, স্মল এন। তাহলে এই সংখ্যা ঘনত্ব যদি এন হয় তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হবে, এন ইন্টু ক্যাপিটাল ভি, আয়তন।
ওকে, তাহলে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হচ্ছে, এন ইন্টু ক্যাপিটাল ভি। এর সঙ্গে যদি আমরা ইলেকট্রনের চার্জকে গুণ করি তাহলে টোটাল চার্জ পেয়ে যাব, আর টোটাল চার্জকে আমরা টি দিয়ে ডিভাইড করলে, সময়তে ডিভাইড করলে আমরা কি পাই, কারেন্ট পাই। তাহলে আই ইকুয়ালস টু এন ইন্টু ভি ইন্টু ই বাই টি, যেখানে ভিটা হচ্ছে কিন্তু আয়তন, বারবারই বলা হচ্ছে। এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে কি লিখতে পারি, এন ইন্টু ই লিখতে পারি, ভিটাকে আমরা কি লিখতে পারি, এ ইন্টু এল, কারণ আমরা কি জানি আয়তন ইকুয়ালস টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাহলে এখানে ক্ষেত্রফল এ আর দৈর্ঘ্য কত, এল। ওকে, তাহলে এন ইন্টু ই ইন্টু এ ইন্টু এল বাই টি। আচ্ছা, এল বাই টি, এলটা কি দূরত্ব আর টিটা কি টাইম, তাহলে আমরা কি জানি একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলা হয়, তার বেগ। তাহলে এখানে ইলেকট্রনের বেগ কোনটা, যেটা তার গড় বেগ, ড্রিফট ভেলোসিটি, তাহলে আমরা কি লিখতে পারি, আই ইকুয়ালস টু এন ই এ ভি ডি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এইখান থেকে আমরা যদি দেখি তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এই যে ভিডির জায়গাতে এই যে ভিডি এর মান আমরা বার করেছিলাম ই বাই এম ইন্টু টাও, ওটাকে বসাচ্ছি। তাহলে এটাকে যদি আমি বসাই তাহলে এখান থেকে আমার আসছে কি, আই ইকুয়ালস টু এন ই এ থাকলো, ভিডির জায়গাতে বসাচ্ছি ই ই বাই এম ইন্টু টাও ইন্টু টাও। এবার আমি কি করছি, এইখানে এই যে আই ইকুয়ালস টু এটা পেয়েছি, তাহলে এই ইটাকে আমি রিপ্লেস করব কি দিয়ে, না আমরা জানি তড়িৎ ক্ষেত্র ইকুয়ালস টু কি, বিভব পার্থক্য বাই দূরত্ব। তাহলে বিভব পার্থক্য কত, আমি ধরছি দুই প্রান্তের মাঝখানে বিভব পার্থক্য আমরা বলছি ভি, তাহলে এদের মধ্যে রিলেশন কি আসবে, এন ই এ স্কোয়ার বাই এম ইন্টু টাও ইন্টু ই এর জায়গাতে ক্যাপিটাল ভি বাই এল। তাহলে এবার এটাকে সাজালে আমরা কি পাবো, তাহলে আমরা ভিটাকে এক সাইডে রাখছি আর বাকিগুলোকে এক সাইডে নিচ্ছি। তাহলে ভি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি আই ইন্টু, ভি ইকুয়ালস টু আমরা পাচ্ছি আই ইন্টু কি পাবো, এল বাই এ ইন্টু এম বাই এন ই স্কোয়ার টাও, এটা আমরা পাচ্ছি। আমরা যদি একটুখানি এটাকে রিপ্লেস করি, এই এল বাই এ ইন্টু এম বাই এন ই স্কোয়ার টাও, এই টোটালটাকে আমরা যদি একটা ধ্রুবক চিহ্ন আর দ্বারা প্রকাশ করি তাহলে ভি ইকুয়ালস টু আই আর। তাহলে এটাই তো আমরা জানি ওহমের সূত্র। তাহলে আমরা শুরু করেছিলাম কি বিচলন বেগকে দিয়ে, আর সেখান থেকে কিন্তু আমরা ওহমের সূত্রকে নির্ণয় করলাম। তো আমাদের এখানে কোশ্চেন সেটাই দিয়েছে যে অনুপ্রবাহ বেগ থেকে বা অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্রের প্রতিষ্ঠা। তাহলে আমরা শুরু করেছিলাম কি অনুপ্রবাহ বেগের ধারণা থেকে, অনুপ্রবাহ বেগ কি, সেখান থেকে আমরা অনুপ্রবাহ বেগের রাশিমালা তৈরি করলাম, তারপরে আমরা তড়িৎ প্রবাহের সংজ্ঞাতে আসলাম এবং সেই তড়িৎ প্রবাহের সংজ্ঞা থেকে তড়িৎ প্রবাহের ইকুয়েশন, সেখান থেকে আমরা ভিডিকে রিপ্লেস করলাম, করে আলটিমেটলি আমরা শেষে পেলাম কি, ভি ইকুয়ালস টু আই ইন্টু এই যে টোটাল একটা রাশিমালা এল বাই এ ইন্টু এম বাই এন ই স্কোয়ার টাও, এই টোটালটাকে আমরা কি বলবো, একটা আর বলবো, দিয়ে এখানে ভি ইকুয়ালস টু আই আর আমরা ওহমের সূত্র পেলাম। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেন। তাহলে ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে আমরা ওহমের সূত্রকে প্রতিষ্ঠা করলাম। তো এটাকে আমরা সলিউশন পেপারেও এখানে দিয়ে রেখেছি। সলিউশন পেপারে আমরা এখানে কি লিখেছি দেখি, ইলেকট্রনের অনুপ্রবাহ বেগের ধারণা থেকে ওহমের সূত্রের প্রতিষ্ঠা। এখানে একটা ডায়াগ্রাম আমরা এঁকেছি পরিবাহীর, এখানে লিখেছি ধরি এল দৈর্ঘ্যের এবং এ প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে টি সময় প্রবাহিত আধানের সংখ্যা ঘনত্ব কত, এন। তাহলে তড়িৎ প্রবাহের সংজ্ঞা অনুসারে আমরা কি পাবো, I equals to NEV by T. I equals to NEA by, আচ্ছা এখানটা ব্ল্যাক হয়ে গেছে। তাহলে এই ডায়াগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে NEAV আমরা যেমন হয় পরপর ওখানে ইকুয়েশন করে দেখেছি সেরকমটাই আছে, এখানে আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। তো যাই হোক, এখানে আমরা সমস্ত ইকুয়েশনটা আমরা সলভ করেছি, তোমরা একটু ভিডিওটাকে রিপিট করে দেখে নিলে পরে এটা আর অসুবিধা হবে না আশা করছি। ওকে, চলো আগে বাড়ি। নেক্সট যেটা আমরা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, পরবর্তী কোশ্চেন এখানে আমাদের আছে, সেটা কি, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আধানের চৌম্বক ভ্রামকের রাশিমালাটি প্রতিষ্ঠা করো। তাহলে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান চৌম্বক ভ্রামক আধানের চৌম্বক ভ্রামকের রাশিমালা। তাহলে কোনো একটা বৃত্তাকার পথ আমরা এখানে এঁকেছি, একটা বৃত্তাংশ, যেখানে আমরা একটা কিউ আধানকে ঘোরাচ্ছি বৃত্তপথে। এখন কি জানি আমরা, আধান যদি কোনো অংশে ঘূর্ণায়মান হয় বা গতিশীল হয় তাহলে সেখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে বলে আমরা ধরে নিতে
পারি। তাহলে এখানে আর ব্যাসার্ধের বৃত্তপথে কিউ আধান ভি বেগে ঘূর্ণায়মান থাকার জন্য কিন্তু সেখানে আই ইকুয়ালস টু কত কিউ বাই টি, যেখানে টি হচ্ছে কি পর্যায়কাল, ওই যে বৃত্তপথে ঘোরার জন্য যে পর্যায়কাল, এই পর্যায়কালের মান আমরা কি করে বার করবো? আমরা জানি দূরত্ব বাই বেগ, তাহলে দূরত্ব কত 2 পাই আর, একবার ঘুরে আসতে 2 পাই আর দূরত্ব অতিক্রম করতে হয় পরিধি, আর ভি হচ্ছে তার বেগ, তাহলে আই ইকুয়ালস টু কিউ ইন্টু ভি বাই 2 পাই আর, এটা আমরা পেলাম তড়িৎ প্রবাহ। এবার আমরা যদি আসি পরিবাহী তারের ক্ষেত্রে, কোনো একটা পরিবাহীর জন্য আমরা জানি কি চৌম্বক ভ্রামকের রাশিমালা হয় পিএম ইকুয়ালস টু আই ইন্টু এ, যেখানে আই এর ভ্যালুটাকে আমরা বসিয়েছি কিউ ভি বাই 2 পাই আর এটা হচ্ছে ক্ষেত্রফল, তো বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার, তাহলে সেখান থেকে আমাদের আসছে কি পিএম ইকুয়ালস টু কিউ ভি আর বাই 2, ক্যালকুলেশন করে আমরা পেলাম কিউ ভি আর বাই 2। তাহলে এখানে আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা পেলাম সেই কোশ্চেনটার অ্যান্সার আমরা কি পেলাম? কিউ ভি আর বাই 2। আচ্ছা, এর সঙ্গে অথবা দিয়ে যে কোশ্চেনটা আছে সেটা কি, একটি তিরস্চম্বক পদার্থের চৌম্বক প্রবণতা ঋণাত্মকের তাৎপর্য কি? আমরা জানি কি চৌম্বক প্রবণতা, যদি আমরা গল্প বলি তাহলে এখানে আমরা একটা ডায়াগ্রাম ড্র করছি। চৌম্বক প্রবণতা সেখানে কি হচ্ছে আমরা জানি এম ইকুয়ালস টু কে এইচ, একটা ইকুয়েশন, এই কে ইকুয়ালস টু হচ্ছে এম বাই এইচ, এই যে কে সেটাকেই বলা হয় চৌম্বক প্রবণতা। চৌম্বক প্রবণতা মানে কি, কোনো একটা পদার্থকে আমরা কত সহজে চুম্বকে পরিণত করতে পারছি, কোনো একটা চৌম্বক পদার্থকে বা কোনো একটা পদার্থকে আমরা কত সহজে চুম্বকে পরিণত করতে পারবো, সেটাই হচ্ছে কি তার চৌম্বক প্রবণতা। তাহলে যদি সেটা অয়স্চুম্বক পদার্থ হয় অর্থাৎ ফেরোম্যাগনেটিক পদার্থ, তাহলে কিন্তু আমরা খুব সহজেই তাকে চুম্বকে পরিণত করতে পারি, অর্থাৎ এই চৌম্বক প্রবণতার মান কি হবে, বহু বেশি হবে, মানে কে মোর গ্রেটার দেন 1, একের থেকে অনেক বেশি হবে এবং ধনাত্মক, অবশ্যই ধনাত্মক হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কে ধনাত্মক হবে এবং বৃহৎ মানের হবে, তবে সেটা কি হচ্ছে অয়স্চুম্বক পদার্থ। যদি পরাচুম্বক পদার্থ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ধনাত্মক হবে, কিন্তু এর মানটা খুবই কম হবে, কারণ কি হচ্ছে না, পরাচুম্বক পদার্থকে আমরা চুম্বকে পরিণত করলেও তার কিন্তু চুম্বকে পরিণত সহজে পরিণত হতে চায় না আর কি, কম প্রবণতা আছে কিন্তু কম। কিন্তু যদি তিরস্চুম্বকের ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু এই যে কে এর মান ঋণাত্মক হয়, নেগেটিভ হয়, তার মানে কি হচ্ছে, আমরা যতই ম্যাগনেটিক ফিল্ড, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চৌম্বক প্রাবল্য অ্যাপ্লাই করি না কেন, তার চুম্বকন মাত্রা কি হবে, কম হবে, অর্থাৎ চুম্বকন মাত্রা এখানে নেগেটিভ হবে। তাহলে কে নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে ম্যাগনেটাইজেশন ইন্টেন্সিটি যেটা অর্থাৎ চুম্বকন প্রাবল্য সেটা কিন্তু ঋণাত্মক হয়। তাহলে তিরস্চুম্বক পদার্থের ক্ষেত্রে কিন্তু চুম্বকন মাত্রা বা চুম্বকন প্রাবল্যের মান কিন্তু ঋণাত্মক হয়। আর তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেনের অ্যান্সার, যে কোনো পদার্থের চৌম্বক প্রবণতা বলতে বোঝায় কোনো পদার্থকে কত সহজে চুম্বকে পরিণত করা যায়। যেহেতু তিরস্চুম্বক পদার্থকে চুম্বকে পরিণত করা সম্ভব নয়, তাই এর চৌম্বক প্রবণতা ঋণাত্মক। চৌম্বক প্রবণতার সংজ্ঞা অনুসারে যদি দেখি তাহলে চুম্বকন এবং চৌম্বক প্রাবল্যের অনুপাতকে আমরা বলি চৌম্বক প্রবণতা। যেহেতু এখানে কি হচ্ছে চৌম্বক প্রবণতা ঋণাত্মক, তাই আমরা বলতে পারি কি না, যার চুম্বকন বা চুম্বকন প্রাবল্য সেটা কিন্তু ঋণাত্মক হবে। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন অ্যান্সার। তার পরবর্তী কোশ্চেনে যদি আমরা আসি তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি না, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হলেও তার সেই বিন্দুতে তড়িৎ বিভব থাকতে পারে কি? যদি আমরা দেখি যে তড়িৎ বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কি সম্পর্ক আছে, সেখানে আমরা দেখতে পাবো ই ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিএক্স, এটা হচ্ছে আমাদের মেন ইকুয়েশন। তাহলে এখানে যে বিভব আছে সেটাকে আমরা ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, ডিস্টেন্স বা এক্স এর রেসপেক্টে, তবেই কিন্তু আমরা সেখানে ই পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা যদি ই ইকুয়ালস টু 0, কারণ আমাদের বলেছে প্রাবল্য শূন্য, তাহলে ই ইকুয়ালস টু যদি শূন্য হয় তাহলে সেখানে কিন্তু ভি এর জন্য দুটো পসিবিলিটি আছে, এক হতে পারে কি ভি ইকুয়ালস টু 0, আদারওয়াইজ হতে পারে কি ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে যেহেতু ভি ধ্রুবক হতে পারে অর্থাৎ কি অশূন্য মানও হতে পারে, তাই কিন্তু আমরা বলতে পারি যে সবসময় কিন্তু ই শূন্য হলেও বা তড়িৎ প্রাবল্য শূন্য হলেও সেখানে বিভব কিন্তু সর্বদা শূন্য হবে না। তাহলে এই ছিল আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেন যদি দেখি, এখানে আমাদের আছে 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি পরিবাহী গোলকে 25 ইএসইউ আধান প্রদান করা হলো, গোলকটিতে সঞ্চিত শক্তির মান কত হবে? তাহলে একটা গোলকের আধান কত দিয়েছি আমি 25 ইএসইউ, আর তার ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার। তাহলে সেখানে সঞ্চিত শক্তি কি হবে? আমরা জানি কোন একটা গোলকে সঞ্চিত শক্তির জন্য ফর্মুলা কি হয়, ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউভি, আর ইউ ইকুয়ালস টু কি হাফ ইন্টু কিউভি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ইকুয়ালস টু হাফ ইন্টু কিউ ভি, সেখানে কিউ স্কোয়ার বাই 2সিও হতে পারে, আবার হাফ সি ভি স্কোয়ারও হতে পারে, কারণ আমরা জানি কিউ আর ভি কে রিপ্লেস করলে আমরা এই ইকুয়েশনগুলো পাবো। এখানে আমরা এই কোশ্চেনের মধ্যে কোনটাকে আমরা বেছে নেব, যেহেতু কিউ দেওয়া আছে তাহলে হয় ফার্স্টেরটা নেবো নাহলে সেকেন্ডেরটা নেব, কিন্তু কোনটাকে নেব আমরা যদি সি বের করতে দেখি তাহলে সিটা হচ্ছে ক্যাপাসিটর বা ধারকত্ব, সেই ধারকত্ব বের করা কিন্তু আমাদের অপেক্ষাকৃত সহজ।
তাহলে এখানে বলছে সিজিএস পদ্ধতিতে কোনো গোলকের ধারকত্ব সি ইকুয়ালস টু কি হবে, তার ব্যাসার্ধের সঙ্গে সমান হবে। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বলে দিয়েছে, তার মানে ধারকত্ব কত হবে, 10 স্টেট ফ্যারাড হবে। আর কিউ কত, 25 ESU। তাহলে এখানে আমাদের ইকুয়েশনে যদি মানগুলোকে বসিয়ে দিই কিউ স্কোয়ার বাই 2c-তে, সেখানে আমরা পাবো কত, 31.25 আর এটা আমরা অ্যান্সার পাবো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা কি হচ্ছে, একটি অর্ধপরিবাহী রোধ উষ্ণতা বৃদ্ধিতে কম হয় বা কমে যায় কেন, ব্যাখ্যা করো। আমরা যদি দেখি পরিবাহীর ক্ষেত্রে কিন্তু উষ্ণতা বৃদ্ধি করলে রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে রোধ হ্রাস পায়। এই জন্য কিন্তু অর্ধপরিবাহীগুলোকে আমরা কিন্তু অওহমীয় পরিবাহী বলে থাকি। তো এখানে আমরা দেখি কেন কমছে তার কারণটা দেখি। যদি আমরা উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে না, ওই যে অর্ধপরিবাহী কেলাসের মধ্যে যে সমযোজী বন্ধনগুলো উপস্থিত ছিল, সেই সমযোজী বন্ধন থেকে ইলেকট্রনগুলো কিন্তু বেরিয়ে চলে আসে। কেন না, সেখানে যথেষ্ট গতিশক্তি অর্জন তারা করে, যার কারণে তারা কিন্তু ওই বন্ধন ছিন্ন করে বাইরে বেরিয়ে আসতে পারে। এর ফলে কি হচ্ছে, সেই কেলাসের মাধ্যমে যে ওই যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসলো সেগুলো কিন্তু সেখানে আধান বাহক হিসেবে কাজ করছে। আর আমরা দেখতে পাবো যেখানে আধান বাহকের পরিমাণ বেশি হবে সেখানে আধান বেশি পরিমাণে প্রবাহিত হবে। আধান বেশি পরিমাণে পরিবাহিত হওয়ার অর্থই হচ্ছে কি, তার পরিবাহিতা বৃদ্ধি পাওয়া। তাহলে পরিবাহিতা যদি বৃদ্ধি পায়, আমরা জানি পরিবাহিতার সঙ্গে রোধের সম্পর্ক কি, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ পরিবাহিতা যদি বাড়ে তাহলে রোধ অবশ্যই হ্রাস পাবে। তাহলে এই জন্যই কিন্তু আমাদের রোধ হ্রাস পায়। পরবর্তী কোশ্চেন, এখানে আমাদের একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া আছে। ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি, ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনটা এই যে, একটি ছোট মুদ্রার উপর 10 সেন্টিমিটার পুরু, মুদ্রার উপরে 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 প্রতিসরাঙ্কের একটি আয়তাকার কাচের ব্লক রাখলাম। যদি আমরা রাখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, এখানে প্রতিসরণ ঘটবে। আর প্রতিসরণের ফর্মুলা অনুসারে আমরা দেখতে পাবো কি, যে ফর্মুলা আমরা পাবো প্রতিসরণকে ইকুয়ালস টু প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। তাহলে এখানে মিউ ইকুয়ালস টু এইচ বাই এইচ ড্যাশ বা প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। আমাকে প্রকৃত গভীরতা কত দিয়ে দিয়েছে, 10 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। তাহলে 10 বাই এইচ ড্যাশ ইকুয়ালস 1.5। তাহলে এইচ ড্যাশ ইকুয়াল টু কত হবে, 10 বাই 1.5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 6.67 সেন্টিমিটার। তাহলে লম্বভাবে দেখলে কোন একটা মুদ্রার আপাত অবস্থান হবে 6.67 সেন্টিমিটার। তো এটাই ছিল আমাদের কোশ্চেন। আচ্ছা, এখানে আমাদের যেটা লাস্ট কোশ্চেন এই সেটে, সেটা আমরা কি দেখতে পাবো, যেটা কোনো মাধ্যমের যদি আমরা দেখি যে বলছে প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হলে বর্ণালীর নিচের অংশে বেগুনি বর্ণ এবং উপরের অংশে লাল বর্ণ দেখা যায় কেন, ব্যাখ্যা করো। তাহলে একটা প্রিজম দ্বারা যখন বিচ্ছুরণ হবে সেখানে কি হবে না, উপরে লাল বর্ণ এবং নিচে বেগুনি বর্ণ উৎপন্ন হবে। যদি আমরা ডায়াগ্রাম এখানে ড্র করি তাহলে এই একটা প্রিজম আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা এখান থেকে করি কি করি, সাদা আলো, আমাদের এখানে সাদা কালি নেই, যে আমি একটা কালো কালি দিয়ে এখানে আনলাম, এই আমাদের সাদা কালো আসছে। সাদা আলো এসে এখান থেকে কি হচ্ছে, প্রতিসৃত হবে। প্রতিসৃত হওয়ার পর এখান থেকে বিচ্ছুরিত হবে। এই বিচ্ছুরিত হওয়ার সময় কি হবে, এখানে আমি নীল কালি দিয়ে বেগুনিটাকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম নিচের দিকে চলে যাবে। আর লাল কালি দিয়ে আমরা দেখাচ্ছি লালটাকে, সেটা কিন্তু উপরের দিকে অবস্থান করবে। এই যে লাল উপরে আর বেগুনি নিচে, এটা কেন হচ্ছে তার কারণ যদি আমরা এক্সপ্লেনেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো কি, যার প্রতিসরাঙ্ক যত বেশি হবে তার বিচ্যুতি কোণের মান তত বেশি হবে। মিউ যত বেশি হবে ডেল্টা বিচ্যুতি কোণের মান তত বেশি হবে। কারণ কি, আমরা জানি ইকুয়েশন ডেল্টা ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু এ। তাহলে এখানে মিউ আর ডেল্টার মধ্যে সম্পর্ক কি, সরল সম্পর্ক। অর্থাৎ প্রতিসরাঙ্ক বাড়লে পারে বিচ্যুতি কোণের মান বাড়বে। আর প্রতিসরাঙ্কের সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক আছে, আমরা জানি ব্যস্ত সম্পর্ক, মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তাহলে যা ল্যামডা যত কম হবে তার প্রতিসরাঙ্ক তত বেশি হবে, আর প্রতিসরাঙ্ক যত বেশি হবে তার চ্যুতি তত বেশি হবে। তাহলে যেহেতু বেগুনি আলোর ক্ষেত্রে চ্যুতি সব থেকে কম হয়, বেগুনি আলোর ক্ষেত্রে বেগুনি আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, তাই এর ক্ষেত্রে কি হচ্ছে, প্রতিসরাঙ্কের মান বেশি নির্দিষ্ট মাধ্যমের জন্য। তাহলে ওই যে প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার কারণে ওর প্রতিসরাঙ্ক বেশি হওয়ার জন্য ওর চ্যুতিকোণের মান বেশি হবে। ওই জন্য কি হচ্ছে, ও নিচের দিকে বেঁকে যায়। আর লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, এর প্রতিসরাঙ্ক কম হয়। আর প্রতিসরাঙ্ক কম হওয়ায় কি হচ্ছে, তার বিচ্যুতিকোণের মান বা চ্যুতিকোণের মান কিন্তু কম হয়ে থাকে। ওই জন্য কিন্তু আমরা বিচ্ছুরণের পর যে বর্ণালী পাবো, সেই বর্ণালীর উপরে লাল আর নিচে বেগুনি দেখতে পাই। তো এই ছিল আমাদের কোশ্চেনের অ্যান্সার। তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের মডেল কোশ্চেন সেটের ফিজিক্সের ক্ষেত্রে ভিএসসিকিউ এবং এসএকিউ 1 এর কোশ্চেনগুলো, 2 মার্কসের কোশ্চেন আর 1 মার্কসের কোশ্চেন। তো পরীক্ষা তোমাদের পিছিয়ে গেছে, পোস্টপন্ড হয়ে গেছে। তো যাই হোক, পরীক্ষা জুন মাসে হচ্ছে না, যদি পরিস্থিতি ভালো থাকে তাহলে জুলাইতে হতে পারে। তবে যখনই হোক না কেন প্রিপারেশন আমাদেরকে কন্টিনিউ রাখতে হবে। প্রিপারেশন ভালো করে নিতে থাকো, রেডি থাকো।
এই পর্যন্ত আমরা এখানে ডিসকাস করলাম। আর আমরা নিটের ব্যাচ স্টার্ট করছি 1 জুন থেকে। যারা নিট পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য সাজেশন যে আমরা নিউ ব্যাচ স্টার্ট করছি 2022 টার্গেট করে। তো সেই নিউ ব্যাচে তোমরা জয়েন করতে পারো। আর যেটা কনসেশন ফিজের একটা কনসেশনের জন্য একটা টেস্ট আমরা নেব, সেটা হচ্ছে 29 মে আমাদের টেস্টটা হবে, অনলাইনেই টেস্টটা হবে। তো যদি কেউ ইচ্ছুক থাকো তাহলে সে যোগাযোগ করবে। আমি নাম্বার আগের ভিডিওতেও দিয়েছি, এই ভিডিওতেও দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 8250707970, এটা হচ্ছে আমার নাম্বার। যারা ইচ্ছুক নিটের জন্য পড়ার জন্য, বা তাদের বাড়িতে কেউ যদি এইচএস পরীক্ষার্থী থেকে থাকে বা মাধ্যমিক পরীক্ষার্থী থেকে থাকে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে। আমি মাধ্যমিকের ব্যাচও পড়াই, এইচএস এর ব্যাচও পড়াই, আবার নিটেরও পড়াই। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই।